ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়দিন উপলক্ষে আরো 4% ডিএ ঘোষণা করেছেন গতকালই, কিন্তু নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা এবং আজ সকাল থেকে তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী যেখানে কলকাতা হাইকোর্টের অনুমতি তারা পেয়েছেন, নবান্নের কাছে যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে তাদের ধর্ণা কর্মসূচি শুরু। ভোরবেলা 5:30টার সময় সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্য রয়েছেন পৌঁছে গিয়েছিলেন, কিন্তু প্রথমেই দিনের শুরুতেই বাধা পেতে হলো পুলিশের কাছে। দেখুন সেই বচসার ছবি। হয়েছিল যে রাত পোহাতে না পোহাতেই কিন্তু তারা এখানে আসবে, তারপরে এই পরিস্থিতিতে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব এবং তাদের আন্দোলনকারীরা তারা এখানে ঢোকার চেষ্টা করেন, যেখানে 2 পাঁচশো ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড থেকে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। তারপর এখানে 144 ধারা জারি করা আছে, আপনারা এখানে এসে চিৎকার চেঁচামেচি করবেন না। এখানে এটা কিন্তু ধর্ণা মঞ্চ নয়, আপনারা নবান্নর সামনে এখানে ধর্ণা মঞ্চে বসে গেছেন, এটা কিন্তু ধর্ণা মঞ্চ নয়। এখানে সাধারণ মানুষের অনেক রকম অসুবিধা হচ্ছে, তারা পুলিশের কাছে কমপ্লেন করছে, তারা কিন্তু এখানে আপনারা বাজনা বাজাচ্ছেন, যথেষ্ট হারে বাজনা বাজাচ্ছেন এবং রাস্তার মধ্যে বসে পড়ছেন, রাস্তার মধ্যে এসে বসে পড়ছেন। আপনারা কিন্তু এটা ধর্ণা মঞ্চে পরিচালনা করছেন। পুলিশের দাবি ভোর 5:30টায় নাকি সাধারণ মানুষ অভিযোগ করছেন যে রাস্তার ধারে বসে পড়েছেন এই সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা, তাই নাকি তাদের সমস্যা হচ্ছে। পুলিশের দাবি আপনারা শুনলেন। সরাসরি নিয়ে যাব আপনাদের এই মুহূর্তে ধর্ণা মঞ্চে। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্রিক, আদালতের অনুমতি পেয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং তাদের এই 3 দিনের কর্মসূচি প্রথম দিনেই গিয়ে একেবারে পুলিশের মুখোমুখি বিবাদের সম্মুখীন হতে হলো তাদের। পুলিশের কি দাবি, কি করা যাবে না, যদিও আমরা জানি আদালত ইতিমধ্যেই নির্দেশ দিয়ে দিয়েছে পরিষ্কার। দেখো, আপাতত পুলিশ একটি জায়গা নির্দিষ্ট করে দিয়েছে, সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্যরা রয়েছেন তারা সেখানে বসেছেন। পুলিশের প্রাথমিকভাবে দাবি ছিল এখানে নবান্নর সামনে 144 ধারা আছে, এখানে আন্দোলন এইভাবে ধর্নায় বসা যাবে না। তারপরে যে ব্যারিকেড তৈরি করা হয় সেই ব্যারিকেডের সামনে এরা সবাই বসে পড়েন আন্দোলনকারীরা, তারপরে এই জায়গা নির্দিষ্ট হয়েছে, কিন্তু তারপরেও অসহযোগিতার অভিযোগ উঠছে। ভাস্কর ঘোষ রয়েছেন। ভাস্করটা, একটু জানতে চাইবো কি অসহযোগিতার অভিযোগ পুলিশের পক্ষ থেকে আপনারা করছেন? পুরোটাই অসহযোগিতা। কোর্টের যে রায়, সেই কোর্টের রায়কে না মেনে আমাদেরকে বাস স্ট্যান্ডের ভিতরে যেতে দেওয়া হয়নি, উল্টে এখানে বসে দেওয়া হয়েছে। দ্বিতীয় অসহযোগিতা, আমাদের কোনো গাড়ি ঘোড়া আসতে দেওয়া হচ্ছে না, সমর্থক দিকে আটকে দেওয়া হয়েছে ওখানে। তৃতীয় অসহযোগিতা, এখানে পায়খানা বাথরুম সহ যে পাবলিক টয়লেট আছে, চা দোকান আছে, সেই সমস্ত কিছু বন্ধ করে রাখা হয়েছে এবং বারবার করে বলে যাওয়া হচ্ছে নানা রকমের কথা। এই আপনাদের শব্দ পেরিয়ে গেছে, শব্দ দূষণ হচ্ছে, এখানে স্লোগান শাউটিং করবেন না, এসব নানা রকম কথা। সমস্তটাই অসহযোগিতা, সহযোগিতা কিছু নেই। আপনারা কি এই 72 ঘন্টা যে অবস্থান তাতে অনড় যেভাবেই হোক হবে? অন্যথায় যদি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলে যে হ্যাঁ আমাদের উঠে যেতে হবে, আমরা উঠে যাবো। তাছাড়া 72 ঘন্টার অবস্থান এখানে চলবে 3 রাতে। বুঝতেই পারছো, এখানে যারা আন্দোলনকারী তারা একেবারে অনড়। গতকালকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4% ডিএ ঘোষণা করেছেন, কিন্তু আন্দোলনকারীদের যেটা বক্তব্য, তাদের বকেয়া ছিল 40%, বাকি 36% তারা চাইছেন একেবারে নিয়ম মেনে তারা সেই এটা কিন্তু চাইছেন। পাশাপাশি তাদের আরও দাবি আছে, স্বচ্ছ নিয়োগ থেকে শুরু করে আরও কিছু দাবি রয়েছে এবং সেই দাবিগুলো কিন্তু পূরণ করতে হবে, এমন একটা তাদের দাবি রয়েছে এবং সবটা মিলিয়ে এই মুহূর্তে আন্দোলন চলছে। পুলিশের বিরুদ্ধে যেটা অভিযোগ, যে নির্দিষ্ট জায়গায় তারা আদালত থেকে অনুমতি পেয়েছিলেন সেই জায়গায় কিন্তু তাদের বসতে দেওয়া হয়নি, অন্যত্র তাদের বসতে দেওয়া হয়েছে, সেখানেই তারা স্লোগান দিচ্ছেন, গান গাইছেন, আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এরপরে ডিভিশন বেঞ্চ যদি কোনো রকম সিদ্ধান্ত নেয় তারা উঠে হেঁটে রাজি আছেন, কিন্তু যতক্ষণ এই রায় বহাল রয়েছেন তারা 72 ঘন্টা তাদের যে অবস্থান কর্মসূচি সেটা এখানেই চালিয়ে যাবেন, এমন ব্যাপার কিন্তু তারা অনড় অবস্থান নিয়েছেন। ধন্যবাদ অরিত্রিক। সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা বলছেন যে হাইকোর্টের নির্দেশেই কিন্তু তারা এই অবস্থান করছেন। শর্ত সাপেক্ষে কলকাতা হাইকোর্ট 22 থেকে 24 ডিসেম্বর পর্যন্ত নবান্ন বাস স্ট্যান্ডে যৌথ মঞ্চকে ধর্নায় অনুমতি দিয়েছে। 300 জনের বেশি একসঙ্গে ওই ধর্না মঞ্চে থাকতে পারবেন না, এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। জাতীয় সড়কের ওপর যাতে কোনো প্রভাব না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। দূষণ নিয়ন্ত্রণ বিধি মেনে করতে হবে অবস্থান আন্দোলন। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় বিধি আরোপ করতে পারবে হাওড়া পুলিশ। আন্দোলন করতে আর কোনো জায়গা বাকি নেই। 144 ধারার মধ্যে অবস্থানের অনুমতি দিলে নবান্ন বাস স্ট্যান্ডে কেন নয়? রাজ্যকে প্রশ্ন বিচারপতি রাজাশেখর মান্থার। এভাবে ধর্ণা দিয়ে কিছু হয় না, সওয়াল রাজ্যে। কে বলেছে হয় না? চাকরি প্রার্থীরা ধর্নায় বসে আছেন বলেই তো সরকার গিয়ে কথা বলেছে। পাল্টা মন্তব্য করেন বিচারপতি রাজাশেখর মান্থা।
আর এই নিয়ে আলোচনায় আসবো যারা রয়েছেন, পরিচয় করে দেবো তাদের সঙ্গে। সমীর চট্টোপাধ্যায় রয়েছেন, রাজশ্রী লাহিড়ী, গৌতম রায় এবং আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায়। আমি প্রথমে শীর্ষেন্দু বাবুকে দিয়ে শুরু করি। শীর্ষেন্দুদা, ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশ একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে। দূষণের ক্ষেত্রে যেমন খেয়াল রাখতে হবে, তার পাশাপাশি 300 জনের বেশি জমায়েত করা যাবে না। নবান্ন বাস স্ট্যান্ডে সেখানে তারা অবস্থান করতে পারবেন এবং গতকাল সেই নির্দেশ স্পষ্ট হয়ে যাওয়ার পর আজ যখন সকালবেলা পৌঁছলেন সেখানে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা, প্রথমেই পুলিশ তাদের বাধা দিল। প্রথম অভিযোগ, ভোর 5:30টায় নাকি সাধারণ মানুষজন অভিযোগ করছেন তাদের সমস্যা হচ্ছে এবং যেভাবে তারা স্লোগান শাউটিং করছেন, স্লোগান শাউটিং নাকি করা যাবে না। ডিএ কর্মচারীদের মৌলিক অধিকার, এটা মহামান্য হাইকোর্ট এর আগেই বলে দিয়েছিল। আর গতকাল বিচারপতি রাজশেখর মন্তা যে অর্ডার দিয়েছেন, সেই অর্ডারে কিন্তু এরা 72 ঘন্টা বসে আছে। সেই জায়গাতে কিছু বলার নেই। এখানে পুলিশ কেন বাধা দিচ্ছে জানা নেই, কারণ হাইকোর্টের অর্ডারে এই 3 দিন 22, 23 এবং 24 তাদের বলে দেওয়া হয়েছে, যেটা বললেন আপনারা, যে 300 জনের বেশি ধর্ণামঞ্চে থাকতে পারবে না, শব্দ দূষণ হবে না এবং রাস্তা ক্লিয়ার রাখতে হবে। সেখানে আজকে যে রাজ্য সরকার যে প্রকল্পগুলো, জনমূলক প্রকল্পগুলো প্রচার করে, সেই জনমূলক প্রকল্পগুলো সাফল্য দান করে কিন্তু এই সরকারি কর্মচারীরা। এই সরকারি কর্মচারীদের এইভাবে আজকে 36% ডিএ বাকি, 4% দিয়েছি কি 8% দিয়েছি, এইভাবে বলা যায় না। এটা মৌলিক অধিকার, এটা অনুদান নয়। আর একটা কথা বলতে হবে যে দিল্লির বঙ্গভবনে এই রাজ্য সরকার কর্মচারীরা কিন্তু কেন্দ্রীয় হারে তাদের ডিএ পান। সেখানে কেন পাবেন? এখানে আজকে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার আবার যাচ্ছেন, সেখানে যদি ডিভিশন বেঞ্চের অর্ডার হয় যে পরবর্তী পদক্ষেপ সেখান থেকে স্থির হবে। একেবারে আমি সমীর বাবুর কাছে এই জায়গায় যাব, পুলিশ কিভাবে এটা বলতে পারে যে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যাবে? আজকে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে আপিল করবে এবং সেই অজুহাত দেখে ভোরবেলা 5:30টার সময় যে ধর্নার অনুমতি ইতিমধ্যেই আদালত দিয়ে দিয়েছে, সেই ধর্নাকে তারা ঠেকানোর চেষ্টা করছে। দেখুন, স্বাদ আমাদের অনেক, কিন্তু অনেক স্বাদ থাকলেও সাধ্য আমাদের সীমিত। যে ডিএ নিয়ে আজকে আন্দোলন, এটা মাথায় রাখতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ডিএ দিতে আগ্রহী, কিন্তু আমাদের রাজ্য সরকারের 1,15,000 কোটি টাকা পাওনা টাকা কেন্দ্র সরকার থেকে আমরা বঞ্চিত। আমি বলছি তো যে একটা জনমুখী সরকার 133টা প্রকল্প করছে, সাধারণ মানুষ তারা উপকৃত কেন আটকাচ্ছে? না, আমি বলছি এটা কোর্টের আমি দান ঐচ্ছিক না বাধ্যতামূলক কি, আমি সেই প্রশ্নেই যাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে পুলিশ এটা কি করছে। আমি রাজ্য সরকারের ভূমিকা অবধি যাইনি এখন। আমি বারবার বলছি যে ধর্ণা নিশ্চয়ই দিতে পারে আইন অনুযায়ী, এবং হাইকোর্টের রায়ে তারা নিশ্চয়ই দিতে পারে, অস্বীকার করে লাভ নেই। কিন্তু এর মধ্যে যৌথ মঞ্চ যে একটা রাজ্য সরকারকে যেভাবে মানে একটা সারাক্ষণ চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা তারা স্বাভাবিকভাবে আজকে ভোর 4:30টায় যেখানে ওখানে যাচ্ছে, সেখানে হই হল্লা করছে, তাদের দাবি জানাচ্ছে, অস্বীকার করে লাভ নেই। কিন্তু ওখানে তো পার্শ্ববর্তী এলাকায় তাকে পুলিশ ঠেকাতে পারে, তাকে পুলিশ বলতে পারে যে রাজ্য সরকার আজকে ডিভিশন বেঞ্চে যাবে। না না, ওদেরও যেমন অধিকার আছে এতে যাওয়ার, কোর্টে রাজ্য সরকারের অধিকার আছে। স্বাভাবিকভাবে আমি যা ইচ্ছা করে যাব, এটা তো হতে পারে না। কাজ পুলিশ করে কিভাবে? প্রথম কথা, সাধারণ মানুষ ভোর 5:30টায় নাকি অভিযোগ জানাচ্ছে। নবান্ন আমরা জানি 144 ধারা, এবং সেখানে তার থেকে ঢিলছোড়া দূরত্বে এই নবান্নের বাস স্ট্যান্ডে সেখানে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেখানে পুলিশের বক্তব্য সাধারণ মানুষ নাকি অভিযোগ করছেন, অসুবিধা হচ্ছে। দ্বিতীয় কথা, পুলিশ সেখানে বাথরুমগুলো লক করে দিয়েছে। মানে কি, মহিলারা যারা রয়েছেন তারা যাতে না থাকেন, সেই কারণে এই বাথরুম লক করা। মানে প্রথম থেকেই পুলিশের এই ধরনের একটা নেগেটিভ অ্যাটিটিউড। এবং পুলিশ কিভাবে এই আন্দোলনকারীদের বলতে পারে যে রাজ্য সরকার আজকে ডিভিশন বেঞ্চে যাবে? দেখুন, শহীদ মিনারের নিচে যখন ধর্ণা হয়েছিল তখন সেখানেও পুলিশেই একই কাজ করছিল এবং বারংবার করে আমরা এই জিনিসটা হাইলাইট করেছিলাম। আদালতকে বুড়ো আঙুল দেখানো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একটা চিরাচরিত বহুদিনের পুরনো ব্যাপার, একটা আদালতকে কথা শুনবো না। আমার প্রশ্ন হচ্ছে যে সেই 7 সকালে নবান্নের ধারের কোন সাধারণ মানুষগুলো কমপ্লেন করেছে, তাদের কথা একটু পুলিশ বলুক। আর এই যে পুলিশ যে মাইকিং করছে যে 144 ধারা এখানে আছে, এই মাইকিংটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন রাজভবনের ঠিক দরজার সামনে দাঁড়িয়ে বসে করেছিলেন, যেখানে 144 ধারা থাকে, তখন কি পুলিশ এই কাজটা করেছিল না? তখন সাহসে কুলাইনি ট্রান্সফার হয়ে যাবে বলে। হ্যাঁ,
যাই হোক, হাইকোর্টের অনুমতি নেওয়ার তো ওই সব জায়গায় প্রয়োজন পড়ে না। ইনারা আজকে কথায় কথায় বলেন যে অমুক টাকা বাকি আছে, তমুক টাকা বাকি আছে। আচ্ছা, যদি এতই টাকা বাকি থাকে তাহলে মুখ্যমন্ত্রী বিদেশ সফরে গিয়ে 2 লাখ 3 লাখ টাকা করে হোটেলের পার ডে ভাড়া, সেগুলো বিয়ার হয় কোথার থেকে? মেলা খেলা থেকে বিধায়কদের ভাতা বাড়ানো, উৎসব ফুর্তি বিজয়া থেকে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এবং সুপ্রিম কোর্টে যাওয়া, এবং সুপ্রিম কোর্টে প্রত্যেকটা কথায় ট্যাক্সপেয়ারের, সাধারণ ট্যাক্সপেয়ারের টাকা খরচা করে যাওয়া, সে পঞ্চায়েতে সেনা যাতে না আসে তার জন্য, তদন্ত যাতে না হয় তার জন্য, প্রত্যেকটা জায়গার থেকে। কিন্তু এত কথার মধ্যে থেকেও কিন্তু যারা প্রত্যেকবার কোনো ঘটনা ঘটলেই ইউপি, বিহার, গুজরাটে চলে যায়, তারা এখনো একবারও বলছে না যে উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ইউনিয়ন টেরিটরি, চণ্ডীগড়, আসাম, এই সব কটা জায়গায় ডিএ 46%, মহারাষ্ট্রে ডিএ 38%, তাহলে পশ্চিমবঙ্গে কেন এই রাজ্যগুলো ঋণ নেই? বক্তব্য আমি শোনাবো, এই রাজ্যগুলো ঋণ নেই, এগুলো তো ঋণ আছে। কলকাতা হাইকোর্টের গতকালের নির্দেশ যেটা রয়েছে, আমি গৌতম বাবুর কাছে এখানেই জানতে চাইবো যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় বিধি আরোপ করতে পারবে হাওড়া পুলিশ, সেই বিধির মধ্যে কি বাথরুম লক করাটাও পড়ে? না, আপনি তো দেখালেন এবং বললেন, বিষয় হচ্ছে রাজ্য সরকার একটা অমানবিক সরকার, আর সমস্ত ছেদ যুক্তি এদের দেওয়ার একটা অভ্যেস আছে। একটা সরকার চলছে, ক্লাবগুলোকে টাকা দেওয়া হচ্ছে, পুজোর জন্য টাকা দেওয়া হচ্ছে, বাড়তি প্রচুর অনুদান দেওয়া হচ্ছে। এখন ডিএর এই যে ঘোষণা, এটা কি তাদের তো অধিকার, এটা তো কোনো কৃপা করছেন না, করুণা করছেন না মাননীয় মুখ্যমন্ত্রী। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিনি এটাও বলেছিলেন সরকারি কর্মচারীদের যে ঘেউ ঘেউ করবেন না, এই টার্ম ব্যবহার করেছিলেন। সুতরাং এই সরকারের দৃষ্টিভঙ্গি কতখানি মানবিক সেটা মানুষের কাছে খুব পরিষ্কার। আপনি যে বিষয়টা বললেন সেই বিষয়টা হচ্ছে যে এটা একটা অদ্ভুতভাবে সিচুয়েশন তৈরি করা, যাতে ওইখানে আন্দোলনকারীদের মধ্যে যারা ছেলে আছে, মেয়ে আছে, যারা আছে, তারা তাদের ওই মানে যে বাথরুমটা আছে সেই বাথরুমগুলোকে লক করার মানে হচ্ছে তারা বাথরুম করতে না পারে এবং তাদেরকে বিভিন্ন ধরনের যন্ত্রণার মধ্যে যন্ত্রণার মধ্যে ফেলে দেওয়া। এই 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে ওইখানে 5:30টার সময় কোন সাধারণ মানুষ পুলিশকে এই যে কমপ্লেন করছে, পুলিশ সেটা দেখান না, কারা কারা তারা হুয়ার দেখে, সেটা তো দেখানোর দরকার। সে দেখানোর তাদের কোনো প্রয়োজন নেই। আর রাজ্য সরকার যদি কোর্টে গিয়ে কথা বলেন তার জন্য পুলিশকে কে তার একদমই, মানে সমীরবাবু এখানে বক্তব্যটা হচ্ছে যে যখনই ধর্নায় বসবেন, সে এসএলএসটি চাকরি প্রার্থীরাই হন বা রাজ্য সরকারি কর্মচারীরাই হন, যারাই ধর্নায় বসবেন তাদেরই প্রথমে হচ্ছে সামগ্রিকভাবে একটা অসহযোগিতার পরিবেশ তৈরি করবে পুলিশ। প্রথমত অনুমতি দেওয়া হবে না, ধর্নাই হোক বা মিছিলই হোক অনুমতি দেওয়া হবে না। যদি বা সেটা আদালত থেকে পাওয়া গেল, তারপরে যদি তারা বসেন সেখান থেকে তাদেরকে চ্যাংদোলা করে তুলে দেওয়া হবে। তারপরে হচ্ছে টয়লেটগুলোকে বন্ধ করে দেওয়া হবে, বায়ো টয়লেটগুলোকে তুলে নিয়ে যাওয়া হবে। এর আগে আমরা দেখেছিলাম যারা ধর্নায় বসেছিলেন চাকরি প্রার্থীরা, তাদের ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছিল। আর আদালতের দরজা থেকে ঘুরে আসার পর আজকে রাজ্য সরকারি কর্মচারীদেরও একই হাল। দেখুন, এই রাজ্য সরকারি কর্মচারী যৌথ মঞ্চের নামে জগাই মাধাই গদাই এদের যে উস্কানি আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা একমাত্র বলার চেষ্টা করছি বাংলা এমন একটা রাজ্য যেখানে সরকারি কর্মচারী ছাড়াও স্কুল বলুন, কলেজ বলুন, পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভায় দিয়ে আপনারা জানেন 2004 সালের পর সেন্ট্রাল কর্মচারীদের পেনশন বন্ধ করে দেওয়া হয়েছে, পেনশন তারা আর পাবে না। স্বাভাবিকভাবে সেই সুবিধা এটা পশ্চিমবঙ্গে আছে। করোনা কালে 1.5 বছর ধরে সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে ঠিক কি বলে? আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে that another installment of 4% DA from 1st January 24 to around 14 lakhs government employees, teaching and non-teaching staff of all school colleges and universities, employees of all statutory undertakings and parastatals and pensionaries সবাই কিন্তু এটা পাবে। গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার থেকে শুরু করে আমাকে ফেডারেশন বারবার বলেছে, আমাদের যে ফেডারেশন আছে এবং আমরা দিয়ে এটা মাঝে মাঝে, যদিও আমাদের পে কমিশন আছে এটা আমরা এক্সট্রা দিই, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশন ওদের সেটা নেই, ওদের ডিএটা আছে, ওদের সার্ভিস রুল আলাদা, আমাদের সার্ভিস রুল আলাদা। সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি নয়, ইটস অপশন, তার সত্ত্বেও আমরা দিয়ে যাই। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পরেও কিন্তু 10% মহার্ঘ ভাতা হয়েছে রাজ্য সরকারের, এবং পার্থক্য কেন্দ্র সরকারের সঙ্গে থেকে গিয়েছে 36%, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
তো একসময় ভাষণে বলেছিলেন যখন তিনি বিরোধী দলের নেত্রী ছিলেন যে সরকার নিজের কর্মচারীদেরকে কেন্দ্রীয় হারে ডিএ দিতে পারে না সেই সরকারের থাকার নৈতিক অধিকার নেই। তো উনি ভুলে গেছেন ওনার বলা কথা। অসময়ে সংসদ ভবনে গিয়ে দাদা দিদি দেখা হওয়ার পর দিদি অত্যন্ত খুশি হয়েছেন যে তাহলে বুঝি রক্ষা কবচটা খাইটা মিলল। এই খুশির কারণে উনি 4% ঘোষণা করেছেন ডিএ। 36%-এর বঞ্চনা কি 26 হয়েছে? যারা ডিএ নিয়ে আন্দোলন করছেন তারা সম্পূর্ণভাবে সরকার বিরোধী। বাংলার বকেয়া যদি দিল্লি দিয়ে দেয় তাহলে তো মুখ্যমন্ত্রীর কাছে চাইতে আরো সুবিধা। তো সেই কথা তারা বলছেন না, তারা বিজেপির হয়ে কথা বলছেন, তারা বিরোধীদের মঞ্চ তৈরি করে দিয়ে কথা বলছেন। আমি গৌতম বাবুর কাছে যাব। গৌতম বাবু, সত্যি তো রাজ্য সরকারের সদিচ্ছার প্রসঙ্গে সমীরবাবু যেমনটা বলছিলেন যে একাধিক কর্মসূচি শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে প্রকল্পগুলো দুয়ার পর্যন্ত পৌঁছে দিয়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বারবার বলছেন যে সবটাই তো বামেদের ভোগ, এখন ভোগান্তি ভোগ করতে হচ্ছে এই রাজ্য সরকারকে, দেনা করে গিয়েছে বামেরা, এখন শোধ করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, আর সেই কারণেই তো তিনি এই ব্যাকলগ ক্লিয়ার করতে পারছেন না, দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না, দায় তো বামেদের না। সে তো বটেই। তো তার কারণ হচ্ছে তিনি মনে করেন যে বাবাইদের যে 34 বছরের রাজত্বের ভালো কাজ কিছু নেই, সবই খারাপ কাজ, তাই সে সমস্তগুলোকে ঢাকার জন্যেই তিনি এই কাজগুলো করছেন। তা আমাদের তো খুব পরিষ্কার বক্তব্য যে সমস্ত ফাইলপত্র তার কাছে আছে, তিনি দেখান না যে কোন কোন জায়গায় আমাদের খারাপ কাজ হয়েছে, কোন কোন জায়গায় আমাদের জনগণের বিরুদ্ধে আমরা কাজ করেছি। আরে দেনা উনি কি কত দেনা করেছেন সেই হিসেবটা দিন না। বামেরা কত বছরে কত টাকা দেনা করেছে, আর উনি এই যে ক্ষমতায় এসছেন 2011 থেকে আজকে 2023-এ কত হাজার কোটি টাকা দেনা করেছেন। সমীরবাবুর কাছে এই জায়গায় যাই, সত্যি তো তার হিসাবটা দিলেই প্রকল্প প্রচুর রয়েছে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে সবটাই সাধারণ মানুষের কথা, কিন্তু সেই সাধারণ মানুষকে যে প্রকল্পগুলো পৌঁছে দিচ্ছেন যারা, এটা তো তাদের হকের পাওনা। আজকে যদি তাদেরকে এইভাবে তুলে দেওয়া হয়, ধর্ণা যেখান থেকে তারা আদালত থেকে অনুমতি নিয়ে এসেছেন, যদি তাদের করতে না দেয় আরেক রাজ্য সরকারি কর্মচারী, এই পুলিশ কর্মীরা, ক্ষোভটা সামলানো যাবে তো? এর পেছনে বারবার বলছি একটা জগাই মাথায় গদায়ের ইন্ধন আছে। এই যৌথ মঞ্চের নামে এটা রাজনৈতিক একটা গিমিক এবং সরকারকে চাপে রাখার একটা পন্থা, কিন্তু এই সরকার মানবিক বলেই যারা আজকে ধর্ণা দিচ্ছেন তারা ভালো করেই জানেন। গৌতম বাবু কোন উন্নয়ন করেননি, তারপরও দেনা করে গেছে। আজকে বিধবা ভাতা থেকে শুরু করে বার্ধক্য ভাতা, আজকে প্রান্তিক মানুষের কাজ হচ্ছে। লকডাউনের টাইমে এই সরকার ছুটির ভ্যালুয়েশনটাও তো বুঝতে হবে। কেন্দ্র সরকার তো আর ছুটি দেয় না এত, যা রাজ্য সরকার দেয় তারও তো একটা ভ্যালু আছে। না বিজেপি তৃণমূলের নেত্রীরা কিরকম ভাবে পাচ্ছেন এবং তাদের মধ্যে কেউ বিধবা নন, সেই ঘটনা ভিডিও আমরা প্রত্যেকে দেখে নিয়েছি। দেখুন, বামেদেরকে ডিফেন্ড করা আমাদের দায়ভার এখানে নেই, কিন্তু বিভিন্ন রাজ্যের বিভিন্ন দেনা আছে, পশ্চিমবঙ্গের থেকেও বেশি দেনা আছে, এরকম অনেক রাজ্য আছে, কিন্তু তাতে কিন্তু তাদের ডিএ কমে যায়নি, তারা কিন্তু যথেষ্ট দিয়ে দেয়। যখন বামেরা চলে গেলেন তখন বামেরা এ রাজ্যের পেছনে না না, যদি হকের টাকা হয়ে থাকে তাহলে পরে রাজস্থান যথেষ্ট পরিমাণ অভিযোগ জানিয়েছে এবং অভিযোগ জানিয়ে কোর্টে গিয়ে তারা যে যে জায়গাগুলো প্রমাণ করতে পেরেছে সেখানে তারা টাকা পেয়ে গেছে। মমতা ব্যানার্জি কেন এখানে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারছেন বা অ্যাকশন টেকেন রিপোর্ট সেটা দিতে পারছেন না? 1,85,85,000 কোটি টাকা দেনা রেখে গিয়েছিল বামফ্রন্ট সরকার, এটা আমরা প্রত্যেকে স্বীকার করছি, এবং কোনো ইন্ডাস্ট্রি নেই, রিপেমেন্ট করার কোনো স্কোপ নেই, কিচ্ছু নেই, কিন্তু তা সত্ত্বেও তাকে আরো নিচে নামিয়ে আরো ইন্ডাস্ট্রি বন্ধ করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 6 লক্ষ কোটি টাকা ঋণ এই রাজ্যের রেখেছেন। রিপেমেন্ট প্রসেসটা তবে রাজধানীতে, এই শীতের রাজধানীতেও রাজনীতির পারদ চড়ছে, তার কারণ সাসপেনশনের প্রতিবাদে রাজপথে বিরোধী সাংসদরা যেভাবে পথে নেমেছিলেন গতকাল, আজকেও সংসদে কি হয় সেদিকে তো নজর থাকবেই, আলোচনাও চলবে।